আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথা মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ থেকে শুরু গাজীপুর সহ সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর বৈঠকে সিদ্ধান্ত। গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 16 জন গ্রেপ্তার। সদর থানার ওসি বরখাস্ত। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সন্ধ্যায় এক শিক্ষার্থী গুলিবিদ্ধ। নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার অযথা সময় ক্ষেপণ করবে না জানালেন আইন উপদেষ্টা। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ। চলতি মাসে সারা দেশে 10 দিনের সভা সমাবেশ কর্মসূচি ঘোষণা বিএনপির। জুলাই বিপ্লবের ষড়যন্ত্রের হোতারা কিভাবে মুক্তি পাচ্ছে তা খতিয়ে দেখার আহ্বান রিজভির। এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় গণমাধ্যম, অভিযোগ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলায় আজ থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশনের বিস্তারিত কর্মপন্থা সম্পর্কে রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। 5 ফেব্রুয়ারি মার্চ টু ধানমন্ডি 32 নামে বুলডোজার কর্মসূচি পালন করে বিপ্লবী ছাত্র জনতা। তাদের দাবি, বাংলার মাটিতে স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না। এই অবস্থার মধ্যেই মাইকে ঘোষণা দিয়ে গাজীপুরে বিপ্লবী ছাত্র জনতার উপর নৃশংস হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠে। এর আগেও বিভিন্ন কর্মসূচি পালনের সময়ও হামলা হয় ছাত্র জনতার উপর। হামলাকারীদের গ্রেফতার সহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা। অথচ তাদের বিরুদ্ধে সচিবালয় থেকে কোনো উপদেষ্টা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না, কেন নিচ্ছে না? দেশের এই অবস্থায় সন্ত্রাসীদের প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট চালানোর সিদ্ধান্ত নেয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই অপারেশনের মাধ্যমে সন্ত্রাসীদের শিকড় উপড়ে ফেলতে কাজ করবে যৌথ বাহিনী, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসি আরিফুর রহমানকে। এদিকে জেলা প্রশাসনের আশ্বাস ও আইন শৃঙ্খলা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেছে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সার্জিস অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের পর জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে। আদালত অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন তিনি। গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। বিক্ষুব্ধ ছাত্র জনতা সারা দেশে স্বৈরাচার বিরোধী বুলডোজার কর্মসূচির রেশ না কাটতেই সবার চোখ এখন গাজীপুরে। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মুহুর্মুহু স্লোগানে দিনভর উত্তাল ছিল গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার খবরে সেখানে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের আটকে রেখে মারধর করে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ সহ দুর্বৃত্তরা। এতে অন্তত 30 শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় ভোর থেকে উত্তাপ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঢাকা থেকে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ নেতৃবৃন্দ। শিক্ষার্থীদের উপর হামলাকারী আওয়ামী দোসর অভিযোগ করে তাদের গ্রেফতারের দাবিতে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সার্জিস আলম আলটিমেটাম দেন জড়িতদের দ্রুত গ্রেফতারের। আমরা আজকে এখানে অবস্থান করব, প্রশাসনের কাজ দেখব, যতক্ষণ পর্যন্ত না
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণ চান জাতীয় নাগরিক কমিটির নেতারা। অনতিবিলম্বে গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জিএমপি কমিশনার সহ রেসপন্সিবলদের এখান থেকে অপসারণ করতে হবে এবং আমরা দাবি জানাচ্ছি এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা যে জনগণের নিরাপত্তা দিতে পারে না, তার আর দায়িত্ব পালন করার কোনো অধিকার নেই। বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনের মুখে নিরাপত্তা দিতে ব্যর্থতা স্বীকার করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন গাজীপুরের পুলিশ কমিশনার। ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সদর থানার ওসি আরিফুর রহমানকে বরখাস্ত ও হামলাকারী বাকিদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে জানান পুলিশ কমিশনার নাজমুল করিম খান। পরে জেলা প্রশাসকের আশ্বাস ও সারা দেশে যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের খবরে ডিসি অফিসের সামনে থেকে অবস্থান কর্মসূচি স্থগিত করে গাজীপুরের ছাত্র জনতা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। এদিকে গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে সন্ধ্যায় গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওই শিক্ষার্থীর নাম মোবাশ্বির হোসেন। আহত শিক্ষার্থী জানান, গাজীপুরের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার ডান হাতে গুলি লেগেছে। পরে তার সাথে থাকা শিক্ষার্থীরা দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করে। এদিকে গাজীপুরে ছাত্র জনতার উপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে, যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে। এর আগে হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন আইজিপি বাহরুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাদ আলী। সন্ধ্যায় সকাল 10:15টার দিকে ঢামেকের অর্থোপেডিক বিভাগ ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের 6ষ্ঠ তলার ওয়ার্ডে আহতদের দেখতে যান তারা এবং তাদের খোঁজ খবর নেন। পরে 11:15টার দিকে হাসপাতাল ছাড়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডক্টর ইউনূস সরকারকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশে কোনোভাবেই যেন স্বৈরাচার ফিরে আসতে না পারে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার নিয়ে সমালোচনা হবে, কিন্তু ব্যর্থ হতে দেয়া যাবে না। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন তরিক ইসলাম। জুলাই অভ্যুত্থানের পরিস্থিতি নিয়ে সকালে জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি প্রকাশনা উৎসব। এর মাধ্যমে তুলে ধরা হয় জুলাই আন্দোলনের নানান অজানা ইতিহাস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভারতের সহায়তায় শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, এর পিছনে ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। ওদের মানে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যে তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো, সেটা আসলে গণ অভ্যুত্থান না। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। উনি হলেন এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়। আমরা যে সমালোচনা করছি, আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব আরো জানান, অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসে সফল ইউনূস সরকার। বিদেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনা হবে বলেও জানান তিনি। তো 15 বছরে প্রতি বছর অন অ্যান এভারেজ $16 বিলিয়ন করে চলে গেছে। প্রত্যেকটা দেশের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি টাকাটা ফেরত আনার জন্য। আপনারা জানেন টাকা ফেরত আনা খুব কঠিন, কিন্তু অ্যাঙ্গোলা যদি পারে $14 বিলিয়ন আনতে, আমি মনে করি এই গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের নেতৃত্বের যে গভর্নমেন্ট, তারা পারবে
$234 বিলিয়ন আনতে। গ্রাফিতির মাধ্যমে জুলাই আন্দোলনের ইতিহাস বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে তুলে ধরবে বলেও জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 11 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 10 দিন পর্যন্ত জেলায় জেলায় সভা সমাবেশ করবে বিএনপি। পরে বিভাগীয় শহর ও মহানগরেও একই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কর্মসূচির কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের প্রতি সরকারের যেরকম কঠোর হওয়া দরকার ছিল তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। রিজভী বলেন, সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস চালাচ্ছে। এসব আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে না পারলে আবারও ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে। দোষীরা কিভাবে জামিনে বের হয়ে যাচ্ছে তা খতিয়ে দেখার দাবি রিজভীর। এ পর্যন্ত গণহত্যাকারী দল আওয়ামী লীগের 772 জন নেতা ও তার দোসরদের জামিন হয়েছে। জামিনে মুক্ত হয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনের, সিন্ডিকেটের প্রধান এসএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক। গণহত্যার মামলার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে, আমরা সরকারের কাছে সেটির স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। 10 দিনের মধ্যে আমরা 64টি জেলা সভা সমাবেশ হবে। সেখানে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা এই সভা সমাবেশে উপস্থিত থাকবেন। বিভাগীয় শহরগুলোতে সেখানেও সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার অযথা সময়ক্ষেপণ করবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, মৌলিক সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বলা হয়, সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে কমিশনের প্রধানরা পরবর্তী আশু করণীয়, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবগুলো আলাদাভাবে উল্লেখ করেছেন। আমরা যদি আবার যখন পরীক্ষা করব সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলো যদি মনে করে কোনো ব্যাপারে না, এটাও আমাদের আলাপ আলোচনার অবকাশ রয়েছে। আমরা সব রিপোর্টটা আপলোড করে দিয়েছি। এ মাসের মাঝামাঝি সময় থেকেই প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা সময় ক্ষেপণ করার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের উদারতার সুযোগে তারা রাজনৈতিক কর্মসূচি দেওয়ার সাহস দেখাচ্ছে। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। গত বছর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টা রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করে দেন। এসব কমিশনের পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবগুলো যাচাই বাছাই ও আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। 5 আগস্টের পরও দেশে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, বাংলাদেশে যতদিন দুর্নীতি ও দুঃশাসন থাকবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে তার দল। কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি বলেন, 24 গণহত্যার বিচার হতে হবে। দাবি করেন, দেলোয়ার হোসেন সাইদী সহ জামায়াতের শীর্ষ নেতাদের সুপরিকল্পিতভাবে হত্যা করেছে আওয়ামী লীগ। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সম্মানের সাথে বিদায় নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ যে জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া। কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না। যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন।
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ১১৭তম স্থান পাওয়া শিক্ষার্থী আলামিন হাওলাদারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে সহায়তা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়ালেখার যাবতীয় খরচও বহন করবে বিএনপি। এছাড়া যে কোনো প্রয়োজনে তার পাশে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। রাজধানীর তেজকুনিপাড়ায় আলামিন হাওলাদারের ভাইয়ের বাসায় ভর্তি ফি, পোশাক সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। বাপেক্সের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন পর্যায়ের অধিকাংশ কর্মচারী দুর্নীতির সাথে জড়িত বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির কার্যপরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, এখন থেকে বাপেক্সের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে ১২ মাস কৃষকের মুখে হাসি থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে আয়োজিত কৃষক সমাবেশে তিনি একথা জানান। দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এর আয়োজন করা হয়। কৃষক স্বাবলম্বী হলে দেশও স্বাবলম্বী হবে, আর এ কারণে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কৃষি এবং কৃষকের উন্নয়নে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানান কৃষক দলের সভাপতি। কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি মামুনুর রহমান মামুন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান ও জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মোহাম্মদ আরিফ সমাবেশে বক্তব্য রাখেন। বিগত সরকার যখনই দেখেছে ভোট এসেছে, সুষ্ঠু ভোট দিলেই বিএনপি ক্ষমতা আসবে, তাই তারা দেশে সুষ্ঠু নির্বাচন দেয়নি। আমরা আপনাদের নিশ্চিত করে বলতে পারি, এবার বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশের কৃষকের কোনো সমস্যা থাকবে না। 12 মাস কৃষকের মুখে হাসি থাকবে ইনশাআল্লাহ। দেশের মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদান ও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে নরসিংদী ড্রিম হলিডে পার্কে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের বনভোজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে সরকারি কর্মচারীদের যথাযথ মর্যাদা দেওয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন মঈন খান। এ সময় ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটের 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের 593 জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ফাহিম আল চৌধুরী ট্রাস্টের উদ্যোগে সকালে মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের 1500, 2000 ও 2500 টাকা করে এককালীন বৃত্তি ও সনদপত্র দেয়া হয়। গত বছর 15 ও 17 ডিসেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় 2081 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে 3 গ্রেডে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সহসভাপতি এটিএম সেলিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাহিম আল ইশাক চৌধুরী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। উপস্থিত ছিলেন ট্রাস্টের সচিব শাব্বির আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার সহ অন্যরা। বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম ও মানবাধিকার জোটের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন 21শে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরামের উপদেষ্টা বিশিষ্ট কবি ও গীতিকার কবি খোসনুর। এবারে আন্তর্জাতিক সংবাদ।
দীর্ঘ ২৬ বছরেরও বেশি সময় পর দিল্লিতে ফিরছে বিজেপি। প্রায় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় ৩ দশকের ভোট খরা কাটিয়ে উঠেছে দলটি। আম আদমি পার্টি নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে এ আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী পরবেশ বর্মা। এনডিটিভি জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ভোটারদের বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা অতিশী মার্লেনা জনগণের রায় মেনে নিয়ে একে বিপর্যয় আখ্যা দিয়েছেন। অন্যদিকে পরাজয় মেনে এরই মধ্যে এক ভিডিও বার্তায় বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়াল। তিনি বলেন, গত 10 বছরের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে অনেক কাজ হয়েছে। এখন শুধু একটি গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা পালন না করে বরং মানুষের মধ্যে থাকবেন এবং তাদের সেবা করে যাবেন। আওয়ামী স্বৈরাচারী সরকার কৃষকের টাকা লুট করে বিদেশে পাঠিয়েছে মন্তব্য করে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট মাঠে ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং বিনামূল্যে সার, বীজ, কীটনাশকের ব্যবস্থা করা হবে। সমাবেশে বেগুনবাড়ি ইউনিয়নের কৃষক দলের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সদর উপজেলার বিএনপির সভাপতি আব্দুল হামিদ সহ আরো অনেকে। দামির ভোটে না, এবার যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে, শাসন ক্ষমতায় যেতে পারে, মানুষের ভোট নিয়ে, মানুষের সমর্থন নিয়ে, প্রথম কাজ হবে বাংলাদেশের কৃষি এবং কৃষককে নিয়ে। তিনি ঘোষণা করেছেন, এইবার আমরা কৃষকের জন্য শস্য বীমার প্রবর্তন করব। যাদের 10 বিঘা কম জমি আছে তাদের জন্য আমরা কৃষি কার্ডের মাধ্যমে পানি, সার, বীজ এবং আনুষঙ্গিক যা ব্যবস্থা তার কমপক্ষে 1/3 সরকারের পক্ষ থেকে যাতে প্রবর্তন করা যায়, আমরা সেই উদ্যোগ গ্রহণ করব। 26তম ট্র্যাব অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেলেন জিয়াউল রোশন। শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার জিতে নেন মেহজাবিন চৌধুরী। সন্ধ্যা টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্র্যাব আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেয়া হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। অনুষ্ঠানে আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মিশা সওদাগর ও আনোয়ারা বেগমকে চলচ্চিত্রে আজীবন সম্মাননা দেওয়া হয়। এবারে আসরে টেলিভিশন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অভিনেতা খায়রুল বাশার, শ্রেষ্ঠ অভিনেত্রী নাজনীন নাহার নিহা ও শ্রেষ্ঠ পরিচালক হন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কে এম মাহমুদুল হাসান। এছাড়া মিডিয়া আইকন সম্মাননা পান এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। ফরচুন বরিশালের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর। প্রায় 1.5 মাসের এই টুর্নামেন্ট শেষেও বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা ক্রিকেটাররা অনুশীলন মিরপুরে শুরু করেছেন। হেড কোচ ফিল সিমন্সের নেতৃত্বে এই অনুশীলন চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং রানার্স আপ চিটাগং কিংসের খেলোয়াড়দের জন্য আজকের অনুশীলন বাধ্যতামূলক নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আগামী 13 ফেব্রুয়ারি রাতে পাকিস্তান যাবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় 1.5 মাসের লড়াই শেষে ফরচুন বরিশালের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসর। চ্যাম্পিয়ন হয়ে তামিম ইকবালের দল পেয়েছে 2.5 কোটি টাকা অর্থ পুরস্কার। সব মিলে 5 কোটি 31 লাখ টাকার পুরস্কার দিয়েছে বিসিবি। বরিশালের চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও কে কোন পুরস্কার জিতলেন তা জানাচ্ছেন পরাগ আরমান। টিকিট নিয়ে হাহাকার, পেমেন্ট দেয়া নিয়ে গড়িমসি, ফিক্সিং বিতর্ক, এমনি সব নানা ঘটনা রেকর্ডের জন্ম দিয়ে শেষ হয়েছে বিপিএল এর 11 আসর। 7টি দলের 40 দিনের ব্যাটে বলের যুদ্ধ শেষে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। বিপিএল ফাইনালের ইতিহাসে রেকর্ড 196 রানের টার্গেটে নেমে চিটাগং কিংসের বিপক্ষে 3 উইকেটে জয় পেয়েছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করে ব্যক্তিগতভাবেও পুরস্কৃত হয়েছেন 6 জন ক্রিকেটার। গত আসরে 3 কোটি 28 লাখ টাকার প্রাইজ মানি দিয়েছিল বিসিবি।
এবার দিয়েছে 5,31,00,000 টাকা। আগের আসরে চ্যাম্পিয়ন বরিশাল 2 কোটি টাকা প্রাইজ মানি পেলেও এবার পেয়েছে 2.5 কোটি। আগের আসরে রানার্স আপ পেয়েছিল 1 কোটি টাকা, এবার চিটাগং কিংস পেয়েছে 1.5 কোটি। আগের আসর থেকে এবারের আসরে বিসিবি 3টি ক্যাটাগরি নতুন সংযোজন করেছে। তৃতীয় স্থানে থাকা খুলনা টাইগার্স প্রাইজ মানি হিসেবে পেয়েছে 60 লাখ টাকা। চতুর্থ স্থানের দল রংপুর রাইডার্স পেয়েছে 40 লাখ টাকা। টুর্নামেন্টের ইমার্জিং খেলোয়াড় হিসাবে পুরস্কৃত তানজিম হাসান তামিম পেয়েছেন 3 লাখ টাকা। এই 3টি নতুন ক্যাটাগরি। ফাইনালের সেরা খেলোয়াড় তামিম ইকবাল পেয়েছেন 5 লাখ টাকা। টুর্নামেন্ট সেরা মেহেদী হাসান মিরাজ জিতেছেন 10 লাখ টাকা অর্থ পুরস্কার। সেরা ফিল্ডার মুশফিকুর রহিম জিতেছেন 3 লাখ টাকা। সর্বোচ্চ 511 রান করে টুর্নামেন্টের সেরা সংগ্রাহক নাইম শেখ জিতেছেন 5 লাখ টাকা। এছাড়া 25 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তাসকিন আহমেদ পেয়েছেন 5 লাখ টাকা অর্থ পুরস্কার। পরাগ আরমান, এটিএন বাংলা। বিকেএসপির শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ আর্চারি তারুণ্যের উৎসব। দিনব্যাপী প্রতিযোগিতার শেষ দিনে 3টি স্বর্ণ, 3টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতেছে বিকেএসপির আর্চাররা। 2টি স্বর্ণ ও 1টি রৌপ্য সহ মোট 3টি পদক জিতে দ্বিতীয় হয়েছে নড়াইল জেলা। ফরিদপুর জেলা হয়েছে তৃতীয়। প্রতিযোগিতার 8টি ইভেন্টে ছেলে ও মেয়ে সহ মোট 59 জন আর্চার অংশ নেন। সকালে চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহেদি। এ সময় এনএসসির সচিব আমিনুল ইসলাম ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন। সুস্থ সবল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজধানীর পূর্বাচলের 300 ফিটে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় রাজধানীতে খেলার মাঠের সংখ্যা বাড়ানোর উপর জোর দেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এটি এখন পর্যন্ত দেশে অনুষ্ঠিত ম্যারাথনের মধ্যে সর্ববৃহৎ আয়োজন। এতে প্রায় 10,000 দৌড়বিদ অংশ নেন। বিশ্বের বিভিন্ন 10টি দেশ থেকে বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনারও এতে উপস্থিত ছিলেন। আমরা যদি একটা সুস্থ সবল জাতি পাই, এটা দেশ এবং জাতির জন্য একটা বড় কাজে দিবে এবং আমরা একটা সুস্থ একটা নেশন আমরা দেখতে চাই। আমরা যখন মিলিটারি একাডেমিতে ক্যাডেট নেই, আগে যেরকম তাদের সুস্থতা ছিল এখন সেরকম আমরা পাই না। এটা একটা বিরাট কারণ হচ্ছে যে আজকালকার ইয়াং জেনারেশন হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে এত জড়িত না, কারণ আমাদের মাঠের সংখ্যাও কমে গেছে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশে এই ম্যারাথনের মাধ্যমে এই ইয়াং জেনারেশনকে আমরা এটাতে সম্পৃক্ত করব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। আজ থেকে শুরু গাজীপুর সহ সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর বৈঠকের সিদ্ধান্ত। গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 16 জন গ্রেপ্তার। সদর থানার ওসি বরখাস্ত। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সন্ধ্যায় এক শিক্ষার্থী গুলিবিদ্ধ। নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার অযথা সময় ক্ষেপণ করবে না জানালেন আইন উপদেষ্টা। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ। চলতি মাসে সারা দেশে 10 দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা বিএনপির। জুলাই বিপ্লবের ষড়যন্ত্রের হোতারা কিভাবে মুক্তি পাচ্ছে তা খতিয়ে দেখার আহ্বান রিজভির। এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় গণমাধ্যম, অভিযোগ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।